দর্শক, আড্ডায় আমন্ত্রণ। শুক্রবারের আড্ডায় আজকে আমাদের সাথে আছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের যোদ্ধা এবং কবি ফারুক আহমেদ। ফারুক আহমেদ, আপনাকে স্বাগত আজকের আড্ডায়। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলবো ফারুক আহমেদের সাথে, তার জীবন নিয়ে, তার কবিতা নিয়ে, তার কবিতার বই নিয়ে কথা বলবো আমরা, রণাঙ্গনের কাব্য। প্রথমেই শুরু করি ফারুক আহমেদের একটু পরিচিতি দিয়ে। 1950-এর 7ই নভেম্বর জন্ম ওনার। স্বাধীনতা যুদ্ধে গিয়েছেন, নিজের দেশের জন্য প্রাণ ত্যাগ করার উদ্দেশ্যে যারা যোদ্ধা তারা গিয়েছেন। এই আত্মত্যাগ, উনি হয়তো বেঁচে এসেছেন ভাগ্যক্রমে, উনি শহীদ হতে পারতেন। মূলত শহীদ হওয়ার ইচ্ছা নিয়েই যারা যুদ্ধে যায় তারা যায়। এমন একজন যোদ্ধাকে পেয়েছি আমরা আজকের আড্ডায়। এবং উনি কবিও, এবং শুধু কবি না, পারিবারিকভাবেই তিনি কবিতার আবহ পার হয়েছেন। তার পারিবারিক আবহই ছিল সাহিত্য নিয়ে। তার বাবা এবং মা দুজনেই সাহিত্য মনা ছিলেন। রাজনীতি করেছেন, বামপন্থী রাজনীতি, বামধারা রাজনীতি। সিরাজ শিকদারের কাছে দীক্ষা নেওয়া তার রাজনীতিতে। এখন অবশ্য রাজনীতিতে নেই, এখন ব্যবসা করছেন তিনি। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চা করে গেছেন এবং সাহিত্য চর্চা এখনো ধরে রেখেছেন তিনি। সেই সাহিত্য চর্চা নিয়ে কথা হবে আজকে। ফারুক আহমেদ, এই লেখালেখির শুরুটা আপনার কবে থেকে? শুরুটা কি পারিবারিক আবহাওয়া খুব ছোটবেলা থেকেই, না যুদ্ধের পরে এই লেখালেখিতে আসা, কোনটা? লেখালেখি এটি আমি একটি উদার রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবারে আমার জন্ম। তো পারিবারিক পরিবেশই আমাকে লেখালেখিতে উদ্বুদ্ধ করে। আমার মা লিখতেন। আমার মা পেশায় শিক্ষক ছিলেন। তো আসলে আমাকে লেখালেখিতে উদ্বুদ্ধ করে রাজনৈতিক চেতনা থেকেই আমি লেখা শুরু করি প্রথমে। প্রথমে লেখা শুরু করি স্কুল থেকে। স্কুলে দেয়াল পত্রিকা বেরোতো। আমি ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলাম। সেখানে আমাদের একজন শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষক আহমেদ সালেক। তো তিনি আমাকে এই লেখালেখির ব্যাপারে উৎসাহ যোগান এবং সেখানে আমি দেয়াল পত্রিকা সম্পাদনা করতাম। পরবর্তী পর্যায়ে যখন কলেজে পড়ি, সে সময় আমি তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ছিল। পাকিস্তান তখন বাংলাদেশ হয়নি। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের আমি বৃহত্তর ময়মনসিংহ জেলা কমিটির সাহিত্য সম্পাদক নির্বাচিত হই এবং সেভাবেই আমার সাহিত্য কর্মে হাতেখড়ি। তো প্রেরণাটা আসে আরো পরে। প্রেরণাটা আসে ময়মনসিংহ পৌরসভার শতবার্ষিকী উদযাপন চলছিল। তো সে সময় সেখানে একটা সাহিত্য প্রতিযোগিতা হয় এবং সেই সাহিত্য প্রতিযোগিতায় আমার একটি কবিতা প্রথম পুরস্কার পায়। তো ওই সময় মনে হলো যে আমি কবিতা লিখতে হয়তো পারবো কিংবা পারি, এরকম একটি প্রত্যয় জন্মে। কিন্তু আমি কোনোদিনই সেই মানে গুছানো মানুষ ছিলাম না কখনোই, এখনো নই। একটু একটু এলোমেলো টাইপের মানুষ।
কোনো লেখাই আমার লেখার পরে সেগুলো হারিয়ে যেত। কোনো লেখাই আর সংরক্ষিত থাকেনি। মুক্তিযুদ্ধে যাবার পর সব লেখাই হারিয়ে যায়। যুদ্ধ থেকে ফিরে পত্রিকা সম্পাদনা করতাম তখন। একটি পত্রিকা ছিল সাপ্তাহিক ঝিনাই জামালপুর থেকে বেরোতো। আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে যখন যোগ দেই, তখন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটি পত্রিকা ছিল। সাপ্তাহিক পত্রিকা। সেই পত্রিকাটি মাসিক পত্রিকা পরে হয়ে যায় সেটা। সেটা সম্পাদনা করি। আম পত্রিকাটির নাম ছিল দুর্বার। এই পত্রিকার একসময় সম্পাদক ছিলেন কর্নেল নুরুন নবী, একসময় সম্পাদক ছিলেন শামীম শিকদার। আ এখানে একটি সাহিত্য যারা সাহিত্যের সাথে যারা জড়িত তাদের একটি আড্ডা হয়ে যায় দুর্বার অফিসে। গুলিস্তান ভবনে দুর্বারের অফিস ছিল। সেখানে একটা নিয়মিত আড্ডা বসে। তো সেখান থেকে পত্রিকা সম্পাদনার সুবাদে একটু লেখালেখি শুরু করি। কিন্তু ওই মানে আমার সাহিত্য কর্মগুলো আর ঠিক আ সংরক্ষিত হয়নি। অনেক পরে আমার যে ১ম কবিতার বই প্রকাশিত হয় মাত্র ১ বছর আগে। তো তখন আ হঠাৎ করেই আমার বন্ধু আজম ফারুক, যিনি লন্ডনে থাকেন, তো আজম ফারুক একদিন লন্ডন থেকে বাংলাদেশে এসে উনার সাথে দেখা হলো অনেকদিন পর। তো উনি আমাকে দেখে বললেন, "আরে আমি তো মনে করছিলাম আপনার অনেকগুলো কবিতার বই ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আপনার একটি কবিতার বইও প্রকাশ হয়নি? এটা তো ঠিক না।" আমি বললাম যে, "আমি তো কখনো এগুলো সংকলিতই করিনি। একসাথে করিনি।" বলে যে, "যা আছে এগুলো নিয়ে শুরু করেন।" সেই আজম ফারুকের মোটামুটি মানে তাগিদ দেওয়ার ফলে আমার এই কবিতার বইটা প্রকাশিত হয়। এবং যা খুঁজে পাওয়া গেছে, কুড়িয়ে পাওয়া এগুলো। তো এই ক্ষেত্রে বলি, একটা আমি ফারুক আহমেদ একটা কবিতা থেকে পড়ছি একটা অংশ। কবিতার নাম কবিতা। কবিতা লিখি না, কখন যে এসে যায়, চলে যাই, কবিতাই আলো করে আসে আমার ভুবনে। এই যে যে লিখা, এই যে কবিতা, মানে আলো করে আসা, এই চিন্তাটা কোথা থেকে ফারুক আহমেদ? আসলে কবিতা তো লেখা যায় না। লেখা যায় না। কেউ ইচ্ছে করলেই কবিতা লিখতে পারেন না। তো কবিতাটা এসে যায়। এসে যায় কিভাবে এসে যায়? একটি মানুষের দর্শন, তার চিন্তা, তার ভাবনা, তার উপলব্ধি আ এগুলো থেকেই কবিতা এসে যায়। আ এটা আমি মনে করি যে প্রেম, ভালোবাসা এবং কবিতার মধ্যে কোনো বিভেদ নেই। আম সেদিক থেকে যদি বলা যায় ভালোবাসা সম্পর্কে প্রেম ভালোবাসা আ এর উপর শরৎচন্দ্রের উপমাটাই আমার সবচেয়ে বা শরৎবাবুর যে ডেফিনিশন সেটাই আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়। উনি যেভাবে বলেন যে সৃষ্টি করা মানেই প্রেম। তো সৃষ্টি করা মানেই যদি প্রেম হয় তাহলে এটা কিসের সৃষ্টি? সেটা হলো সম্পর্কের সৃষ্টি। এ সম্পর্ক কার সাথে? মানুষের সাথে মানুষের, প্রকৃতির সাথে মানুষের, বৃক্ষের সাথে মানুষের, প্রকৃতির সাথে প্রকৃতির, ভাবনার সাথে ভাবনা, উপলব্ধির সাথে উপলব্ধি, মানুষের নিজের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেই বিভিন্ন দ্বন্দ্বের মীমাংসা, এগুলোর মধ্যে যে সম্পর্ক, এসবই যখন ভাষায় প্রকাশিত হয়, মানুষের চিন্তা যখন প্রকাশিত হয় সেটাই তো ভাষা। আর ভাষা যখন প্রকাশিত না হয় সেটা চিন্তা। তো সেগুলো যখন প্রকাশিত হয় আর তার মধ্যে যদি কাব্যিক ঢং থাকে, কাব্যিকভাবে সেটা প্রকাশ করা যায়, তাহলে সেটা দর্শন শাস্ত্র হয়, না হলে সেটা বিজ্ঞান হয়, অন্য কিছু হয়। আমি তো মা মানে বিজ্ঞান এবং কবিতার মধ্যেও কোনো পার্থক্য বুঝি না। দর্শন এবং কবিতার মধ্যেও আমি পার্থক্য বুঝি না। এগুলো সবই সৃষ্টি এবং সৃষ্টি মানেই প্রেম। এই প্রেম ভালোবাসা এটাই কবিতা। এটাই নান্দনিক প্রকাশ যখন হয় তখন সেটা কবিতা হয়ে যায়।
একজন চিত্রকর যখন ছবি আঁকেন এবং সেটা যখন নান্দনিক হয়, তিনি তখন চিত্রকর হন, তিনি আঁকিয়ে হন। একজন গান যখন গায়, সুর সৃষ্টি করেন যিনি, তিনি তার সেই নান্দনিক সুর, সেটাও সেটাও কবিতার আরেক রূপ। তো আমি কবিতাকে এভাবেই দেখি। আহ, আমি যখন একটি ছোট্ট বই পাওলো কোয়েলোর, সে বইটা হলো আলকেমি। আলকেমি যখন পড়ি তখন প্রথমবার যখন পড়লাম আমার আবার পড়তে ইচ্ছা হলো। দ্বিতীয়বার পড়ে আমার মনে হলো যে আমি জানি না রবীন্দ্রনাথকে পড়েছেন কিনা পাওলো, বা একজন আরেকজনের কথার সঙ্গে কত মিল হয়। সেই রবীন্দ্রনাথের জীবন দেবতা আর পাওলোর সোল অফ দি আর্থ, আমার কাছে যেন মনে হলো যে একজনের চিন্তা আরেকজনকে অবিকল ধারণ করেছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এই জন্যই যে আহ, পৃথিবীকে যদি উপলব্ধি করা যায়, পৃথিবীকে মানে পৃথিবী মানে কি? পৃথিবী মানে পৃথিবীর সৃষ্টি। এই পৃথিবী, এই সৃষ্টিকে যদি অনুধাবন করা যায় তাহলে অনুভূতি সম্ভবত একই রকম। তো এটাই আমি মনে করি মানে কবিতার মৌলিক বিষয়গুলো এটাই। মৌলিক বিষয়গুলো এটাই। কাজেই কবিতা মানুষ ইচ্ছে করলে লিখতে পারে না। যখন উপলব্ধিটা কাব্যিক হয় তখন সেই উপলব্ধিকে মানুষ যখন প্রকাশ করতে পারে তখনই কবিতা হয়। এই ক্ষেত্রে বলি, আমি আমি জানি না আমি বোঝাতে পেরেছি কিনা। অবশ্যই এই ক্ষেত্রে বলি যে আপনার এই যে যুদ্ধ, ধ্বংস এবং সৃষ্টি, এই দুটোই আপনি দেখে এসেছেন। খুব কম মানুষই এরকম সৌভাগ্যবান হয় যে ধ্বংস এবং সৃষ্টি একসাথে দেখার, এবং সেটা মানে একটা বড় আকার। তো এই যে ধ্বংস এবং সৃষ্টির মাঝখান থেকে উঠে আসা, আপনার অনেক কবিতায় দেখেছি এই চিন্তাগুলো কাজ করেছে। এই যে চিন্তার প্রকাশ কবিতায়, এই যুদ্ধের, কবিতা হলো একটা কোমল জিনিস, যুদ্ধের প্রকাশটা কবিতায় আপনি যেভাবে করেছেন, কবিতায় কি আসলে সার্থকভাবে যুদ্ধের প্রকাশটা করা যায় কিনা ফারুক আহমেদ? আমি আমাদের মুক্তিযুদ্ধ বা মানে অনাদিকালের যে মুক্তি সংগ্রাম তো এটা এটা হলো অনাদিকাল থেকেই চলে আসছে। যখনই নিপীড়ন, যখনই শ্রেণী বিভেদ, তখনই যুদ্ধ হয়। যুদ্ধ হলো রাজনৈতিক সংগ্রামেরই সর্বোচ্চ রূপ। কাজেই এই যুদ্ধ কিন্তু বহমান একটি প্রক্রিয়া। যুদ্ধ কিন্তু নিরন্তর চলে। কখনো সেটি সশস্ত্র হয়, কখনো সেটি সশস্ত্র হয় না। কখনো এটি নীরব যুদ্ধ বলে, কখনো এটি শীতল যুদ্ধ বলে, কখনো এটা সশস্ত্র দ্বন্দ্বের রূপ পায়। কিন্তু মানুষের জীবনে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীব্যাপী এই দ্বন্দ্ব কিন্তু হলো যুদ্ধ। কাজেই আমরা যদি সমাজ সচেতন হই তাহলে যুদ্ধকে কি করে অস্বীকার করি। আর আমাদের মুক্তিযুদ্ধ এমন একটি ঘটনা যে আমরা এটাকে যারা দেখেছি, যারা অংশগ্রহণ করেছি, অত্যন্ত সৌভাগ্যবান। হয়তো সামনে 1000 বছরেও আর এই সৌভাগ্য, একটি মুক্তিযুদ্ধের জন্য জীবন দেওয়ার জন্য অংশগ্রহণ করার সৌভাগ্য হয়তো আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের হয়তো নাও হতে পারে। এটার জন্য হয়তো 1000 বছর অপেক্ষা করতে হবে। কাজেই এই বিষয়টি সেই নিরন্তর সংগ্রামই বলেন আর সশস্ত্র যুদ্ধই বলেন, সেটি কবিতায় আসবে না এটা আমি কল্পনাও করতে পারি না। যার জন্যে আমার কবিতার মধ্যে বারবার এসেছে প্রেম এবং যুদ্ধ, এই দুটো জিনিস বারবার এসেছে। আমি আমি নিজেকে সবসময় আমি কি বলবো, আমি
বীর, একজন হিরো, হিরোইজম আমার মধ্যে আছে। আমার মধ্যে রোমান্টিসিজমও আছে। আমি রোমান্টিক, রোমান্টিক যোদ্ধা, রোমান্টিক প্রেমিক উভয়ই। এবং আমার কবিতায় তার প্রতিফলন এসেছে বারবার। তো সেটাই আমি বলি যে আমি একজন কবিকে এখানে স্মরণ করছি, হুমায়ুন কবির। তিনিও একজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন। হুমায়ুন কবির তার কুসুমিত ইস্পাত গ্রন্থে, কাব্যগ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে যুদ্ধকে এনেছেন এবং তিনি আমার খুবই প্রিয় কবি। যদিও হুমায়ুন কবিরের নাম আজকে অনেকেই জানে না এবং তার একটি কাব্যগ্রন্থই আমার মনে হয় উল্লেখ করার মতো, কুসুমিত ইস্পাত। তো তার কবিতা আমার উপরে অনেক প্রভাব ফেলেছে। তার কবিতা পড়ে আমার মনে হয়েছে যে যুদ্ধকে কিভাবে কবিতায় আনা যায়, মনে হয়েছে না। আসলে তিনি 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 শিখিয়েছেন যে যুদ্ধকে কিভাবে দেখিয়ে দিয়েছেন। যুদ্ধকে কিভাবে কবিতায় আনা যায়। যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বসে ট্রিগারে আঙুল রেখে প্রিয়তমের মুখ মনে করা, বা আমি যেটা বলেছি যে কারমাইন হাতে আখ খেতে আকাশের দিকে তাকিয়ে থেকে নিজেকে শরৎবাবুর ইন্দ্র মনে করা। তো এগুলো তো উম এগুলো এগুলো জীবনের অংশ। এগুলো উপলব্ধির অংশ। এগুলো আম চিন্তার অংশ। এগুলো আ কি বলবো? মানে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে উপলব্ধি, সেটাকে প্রকাশ করা। যুদ্ধের বাইরে কিছুই না। আমাদের তো জীবন যুদ্ধ একটি যুদ্ধ। প্রতিদিনের যুদ্ধ করি আমরা। প্রতি মুহূর্তে যুদ্ধ করি। ঘরের মধ্যে করি, বাইরে করি, রাস্তায় করি। সব জায়গায় তো যুদ্ধ করছি। কাজেই যুদ্ধ তো কবিতায় আসবে এভাবে অথবা সেভাবে। আর যে মানুষটা যুদ্ধ করেছে দেশের স্বাধীনতার জন্য, সে মানুষটার স্বাধীনতার যুদ্ধের বিষয়গুলো যদি কবিতায় তার না আসে, তাহলে মনে করতে হবে যে স্বাধীনতার যুদ্ধকে সে উপলব্ধি করেনি, হৃদয়ঙ্গম করতে পারেনি। আমি জানি না বুঝাতে পেরেছি কিনা। অবশ্যই আপনি চমৎকারভাবে বুঝিয়েছেন। এবং এই যে যুদ্ধের কবিতায় যুদ্ধের আশা, কুসুমিত ইস্পাত আমি পড়েছি, অন্য কেউ পড়েছে কিনা জানি না। এবং আপনি সার্থকভাবেই বলেছেন যে কবিকে ধরার মতো অবস্থা এই প্রজন্মের খুব বেশি হয়ে ওঠেনি, কারণ তার প্রচারটাও সেভাবে ছিল না, যার ফল। আর তিনি তো খুব অল্প হ্যাঁ, বয়সে মারা গেছেন। সেটাই তার কথা। এবং তার যে যুদ্ধ, তার কবিতায় যে যুদ্ধ এসেছে, আপনার কথা শুনে এবং আপনার কবিতা আমার এখনো হাতের সামনে, আমার দেখে মনে হলো যে এটা একটা মানে আপনার কথার সাথে মিলে যাচ্ছে যে হুমায়ুন কবির আপনার কবিতায় উঠে এসেছেন। মানে কাছাকাছি চিন্তা, কাছাকাছি লেখার ধরন। তো এই অবস্থায় আমি আপনার কাছ থেকে যুদ্ধের দুটো কবিতা শুনে আসি, মানে যারা আছেন তারাও শুনবেন। আপনি কি না, পড়ছেন? আমি পড়ছি না, আপনার কাছ থেকে শুনে আসি। আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমার কাছ থেকে শুনে আপনার কাছ থেকে শুনতে চাই। দেখি বইটা হাতের কাছে আছে নাকি। দেখি আছে মনে হয়। হ্যাঁ, আমি একটু পড়ার আগে একটু বলি এই কবিতার কথা, যুদ্ধের কবিতার কথা। এই রণাঙ্গন ধানোয়া কামালপুর প্রথম কবিতাটা যেটা, এটা কিন্তু যুদ্ধে মানে কি বলবো? এটা এটা কিন্তু বাংকারে বসে লেখা এই কবিতাটা। এই কবিতাটা বাংকারে বসে লেখা। অর্ধেক কবিতাটা বাংকারে বসে লেখা এবং বাকি কবিতাটা তাঁবুতে বসে লেখা। আম আমাদের মহেন্দ্রগঞ্জ যে সাব সেক্টর ছিল, সেক্টর হেডকোয়ার্টার ছিল, সেখানে তাঁবুতে বসে বাকিটুকু লেখা। অর্ধেক লেখা ছিল বাংকারে। পরবর্তী পর্যায়ে এটি আমি খুঁজে পাই। খুঁজে পেয়ে এটি একটু পরিমার্জিত করি পরে। তো আমি প্রথম এই ধানুয়া কামালপুরের যুদ্ধ হলো, এই কামালপুরের যুদ্ধকে বিভিন্ন সামরিক একাডেমিতে পড়ানো হয়। পৃথিবীর কামালপুরের যুদ্ধের ময়দানে লেখা, যুদ্ধের বাংকারে বসে লেখা কবিতা। তো পড়ছি আমি, কবিতার নাম রণাঙ্গন ধানুয়া কামালপুর।
ছুঁয়ে যায় ঠোঁট, গালের উষ্ণতা, রাইফেলের বাটে চুমু, অন্ধকারে খুঁজে ফিরি প্রেয়সী ট্রিগার, এবং উড়ন্ত বোমার অগ্নুৎপাত ছিঁড়ে ফেলে নিক্ষেপ করে প্রাণহন্তা বুলেট, যেমন খুঁজে পেত প্রেয়সীর তুলতুলে হাঁস ছানা ঠোঁট, দেহের ভাঁজে ভাঁজে মোদির মূর্ছনা। একদিন প্রেমে পড়েছিলাম এক সুকন্যা তন্বীর, তা এখন যুদ্ধের সাথে একাকার। ওই তো কামালপুর, কখন তোমাকে পাবো, পেরিয়ে এসেছি মাইন বিছানো মৃত্যু ফাঁদ ধানুয়া, এখনই জীবন দেব, না হয় নিয়ে নেব চোখের পলকে। রকেট লঞ্চারে তোপ দাগি, বাংকার ভেঙে সারি সারি শত্রু শিবির, নিমেষেই নির্মিত হতে থাকে স্বাধীনতা। বাংলাদেশ কি শোভা রক্তিম পতাকা, কি মিষ্টি বারুদের গন্ধ, মায়ের চুলের ঘ্রাণ। মেশিন গানের কানফাটা শব্দ এখন নৃত্যের তালে তালে সুরেলা সঙ্গীত। যেখানে কাঙ্ক্ষিত ছিল আমার মায়ের কোল, সেখানে এখন শঙ্কা, রণডঙ্কা, ঢোল। এখানে মানে সেই আর কি মেশিন গানের শব্দকে মনে হয় নৃত্যের তালে তালে সুরেলা সঙ্গীত। না, এই যে সমন্বয়, আসলে এই যে সমন্বয়, ফারুক আহমেদ, আমি বলিনি একটু, এই যে সমন্বয়, এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। যুদ্ধের একটা বাংকারে বসে এইভাবে সমন্বয় করা, শব্দ, প্রেম এবং যুদ্ধের সমন্বয় করা, কিন্তু এটা খুব কঠিন কাজ, খুব কঠিন। কবিরা মানে এই কঠিন কাজটা খুব কম কবিরাই করতে পেরেছেন। হাতে গোনা, খুব সারা বিশ্বে আপনি মানে দেখেন যে বাংকার থেকে লেখা কবিতা কিন্তু খুব কম। সেক্ষেত্রে আমি মনে করি যে একদম ঠিক বলছেন। আমি মনে করি যে ফারুক আহমেদ এত নিভৃতচারী কেন, তার প্রচারটা নেই কেন, কবি হিসাবে এত নিভৃতচারী হওয়ার কারণটা কি? এটার কারণ আমি সবসময় একটু নিজেকে আড়াল করে রেখেছি, সবসময় আড়াল করে রেখেছি। আমার মানে এটা এটা হলো মনের আনন্দে কবিতা লিখতাম। ওটাকে মানে কি বলবো, উপভোগ করতাম। কিন্তু আমার কখনো মনে হয়নি যে এগুলো নিয়ে কবি হিসেবে নিজের প্রতিষ্ঠা পাওয়ার খুব একটা প্রয়োজন আছে, সেটা মনে করিনি। আসলে ওই বললাম যে আমার বন্ধু আজম ফারুক, উনি একটি ছবি সিনেমা তৈরি করতে এসেছিলেন বাংলাদেশে। একটি সিনেমায় উনি তৈরি করেন, চন্দ্রগ্রহণ, এবং সেই ছবিটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আমরা একসাথে রাজনীতি করেছি মুক্তিযুদ্ধে। উনি একজন সংগঠক ছিলেন, উনি একসময় ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম জামালপুর ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ জেলা শাখার। তো উনি এসে আমাকে অনুপ্রাণিত করেন এই মানে বই প্রকাশের ক্ষেত্রে। তখন আমি একটু আরেকজন আমার বন্ধু আছেন যিনি মন্ট্রিলে থাকেন, মন্ট্রিলে ওখান থেকে একটি বাংলা পত্রিকা সম্পাদনা করেন। উনি মন্ট্রিল থেকে আমাকে তাগদা দিতেন যে আপনার বই বেরোচ্ছে। এই দুজন মানুষের আসলে মানে আমি কি বলবো, খোঁচাখুচি করাতে আমি এই প্রকাশটা হয়েছে, তা নাহলে হয়তো হতো না। এটা আমি মনে তো করি, এই কবিতা, এই ক্ষেত্রে আমি মনে করি এটা আমাদের অপ্রাপ্তি। এটার আপনি যেভাবে লিখছেন, আপনার অভিজ্ঞতা, এই বাংকার থেকে লেখা, এই যে চিন্তার সমন্বয়, এটা 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 এইটা পাঠকদের জানার অধিকার আছে। আপনি পাঠকদের অধিকার, এই যে নিভৃতচারিতা, এটা আপনাদের পাঠককে বঞ্চিত করছেন। আমি ফারুক আহমেদের একটা কবিতা পড়ছি, কিছুই হয়নি, একটু পড়ছি। তার কবিতার নাম কিছুই হয়নি। কিছুই হয়নি, বিশ্বাস করো কিছুই হয়নি, আমার কথা বলতে ইচ্ছে হয় না, চোখের সীমানা ছাড়িয়ে যায় দৃষ্টি, বৃষ্টি হলেই শুধু এমন হয়, প্লাস্টিকের মোড়া রিকশায় কাকে যেন দেখি, যে যাবে তাই বারবার ঢেকে রাখে মুখ শাড়ির আঁচলে। এই যে একজন যোদ্ধা কবির প্রেম, এটাও কিন্তু এই যে মানে চিন্তা, একজন যোদ্ধা, একজন বাম ধারার রাজনীতিবিদ যিনি সিরাজ শিকদারের দীক্ষিত এমন একজন মানুষের এই যে প্রেমের ভাষা, এটা কিভাবে, এটা একটু জানতে ইচ্ছা করে। আমি বলেছি যুদ্ধ থেকে ভালোবাসা থেকেই হয়। দেশকে ভালোবাসতে না পারলে, মানুষকে ভালোবাসতে না পারলে, মুক্তির আকাঙ্ক্ষা
স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতি একাত্ম না হতে পারলে, মানুষকে ভালো না বাসতে পারলে একজন যোদ্ধা তো তখন ভাড়াটে যোদ্ধা হয়ে যায়, মার্সেনারি হয়ে যায়। একজন যোদ্ধাকে অবশ্যই তাকে প্রেমিক হতে হবে। একজন যোদ্ধাকে অবশ্যই ভালোবাসার ভেতরে থেকে যুদ্ধ করতে হবে। কেউ হয়তো সেটাকে প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। যিনি প্রকাশ করতে পারেন তিনি কবি। যিনি প্রকাশ করতে পারেন না, তিনিও সেই কাব্যিক অনুভূতি ধারণ করেন, কিন্তু তার চিন্তার মধ্যে থাকে, প্রকাশিত হয় না। তো আমি মনে করি একজন যোদ্ধা অবশ্যই একজন প্রেমিক, একজন যোদ্ধা অবশ্যই একজন কবি। দেশকে তিনি নির্মাণ করেন, দেশকে নির্মাণ করেন। কবিতা যেমন একজন কবি নির্মাণ করে, তিনি দেশকে নির্মাণ করেন। আমি যখন বলি যে বাংকার, মানে রকেট লঞ্চারে তোপ দাগি বাংকার ভেঙে পড়ে সারি সারি নির্মিত হয়, বাংলাদেশ নির্মিত হয়, কবিতায় যখন বলি, তখন এটা আমি যা মনে করেছি তাই, যে আমি একটা রকেট লঞ্চারে তোপ দাগলাম, রকেট লঞ্চার নিক্ষেপ করলাম, বাংকার ভেঙে পড়লো। বাংকার ভেঙে পড়ে কি হলো? দেশ গোড়া, এটা দেশ, বাংকার ভেঙে পড়লো সারি সারি, আর দেশ নির্মিত হলো। জি, রাইফেলের বাটে তো গাল রেখে ফায়ার করতে হয়। একটা যখন রাইফেলটা যখন তখন রাইফেলের বাটে গাল রেখে সাইটে চোখ রেখে ফায়ার করতে হয়। তো রাইফেলের বাটে গাল রেখে মনে হয় যে মানে প্রিয়তমার ঠোঁটে গাল পড়েছে, রাইফেলের বাটে চুমু দিচ্ছি, প্রিয়তমার শরীরে চুমু দিচ্ছি, রাইফেল এত প্রিয়। তো এই অনুভূতি তো সবারই সেই অস্ত্রটি এত প্রিয়, সবারই অনুভূতি। কেউ এভাবে বলতে পারে, কেউ হয়তো উপলব্ধি করে ঠিক বলতে পারেনি। আমার সৌভাগ্য আমি বলতে পেরেছি, কিন্তু অনুভূতি কিন্তু সবার একই। এবং এই যুদ্ধের যে বিষয়টা, এখনই জীবন দেব, না হয় নিয়ে নেব চোখের পলক। আমি যদি শত্রুর জীবন না নিতে পারি তো শত্রু আমারটা নিয়ে নিবে। এই যে অনুভূতি, এটা 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 একটা বিশাল অনুভূতি। আপনি দেখেছেন যে আমার এখানে কতগুলো সনেট আছে, আপনি কি লক্ষ্য করেছেন? হ্যাঁ, আপনার সনেট আছে। আমি সনেটের কথা পড়ে যাচ্ছিলাম। তা আপনি যেহেতু সেই কথায় চলে এসেছেন, একটু শুনে নেই সনেটের কথাগুলো। হ্যাঁ, সনেটের কথাগুলো আমি সনেটগুলো লিখেছি। এটা একসময় আমার অনেকগুলো সনেট লেখা ছিল, সেগুলো হারিয়ে গেছে। তো আমার বন্ধু ময়মনসিংহের আমার এক বন্ধু, একদিন তিনি আমার ৩টা সনেট মুখস্থ বললেন ৪০ বছর পরে, এবং সেই সনেটগুলো আমার কাছে ছিল না। তো আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এই সনেটগুলো ওর মুখস্থ আছে। তো তখনই আমি ঠিক করলাম যে আমার আমি কিছু সনেট এখানে রাখবো, এখানে এই বইটার মধ্যে লিখবো। তখন আমি কিছু সনেট লিখেছি। আহ, সেই একটি সনেট হলো চিলমারি রেইড। শুনি আমরা। এটা কিন্তু আমি মনে করি যে এখানে চিলমারি রেডের চাইতেও শেষ বেলার সনেট। আমি কি এটা পড়বো? অবশ্যই দুটোই পড়বেন, আমরা দুটোই শুনবো সনেট। চিলমারি রেড শুনবো, শেষ বেলার সনেটও শুনবো। শেষ বেলার সনেটটাই শোনাই। আচ্ছা, ঠিক আছে। অচেনা হয়ে যায় কাছের মানুষও, আধারে লুকিয়ে থাকে সুনয়নী নারী, বৃষ্টি ভেজা নদী এক নাচের ময়ূরী, কুয়াশায় পথ চলে ক্লান্ত পথিক, নির্জলা সুরের মতো গলা দিয়ে নামে নেশার প্রপাত, প্রাণের মধ্যেও বাজে মধুর কিঙ্কিনী, আমার সকল কাজে মন্ত্রমুগ্ধ ছায়া, হায় উধাও অসীমে। বুঝে গেছি কষ্ট মানে প্রেম, আজীবন কর্ষিত ভূমি পাইনি ফসলের দেখা, পড়তে পেরেছি আমি অদৃষ্টের রেখা, তোমারই স্বপ্নে হবে মধুর মরণ, একাই তো কেটে গেল বড় একা একা, নিমগ্নে সাগরে উড়ি প্রসন্ন বলাকা। চমৎকার, শুধু চমৎকার না, আপনার পাঠটাও চমৎকার।
তো আচ্ছা, এই চমৎকার। সনেটের আরো হ্যাঁ, আমি আরেকটু যেটা জানতে চাচ্ছিলাম, এই সময়টা, এই যে যুদ্ধ পরবর্তী সময়টা, আপনি বলেছেন যে আমরা জি, যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু যুদ্ধের পরেও আমরা এই স্বাধীন দেশে নানা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি আজ অবধি। এই যে যুদ্ধ, এই যুদ্ধটা আপনার কবিতায় এই মুহূর্তে ধরছেন কিনা, সময়টা ধরে রাখছেন কিনা, এবং আগামীতে আমরা এই বিষয়ে কোনো বই পাবো কিনা একটু জানতে চাচ্ছিলাম। আমরা প্রকৃতপক্ষে একটি খুব বন্ধ্যা সময় অতিক্রম করছি। আমি যদি ভুল না বলে থাকি, অত্যন্ত একটি বন্ধ্যা সময় অতিক্রম করছি, যে সময়টাতে সৃষ্টিশীল কাজ অনেক হচ্ছে। কিন্তু আমার মনে হয় মানুষ বোধহয় মন খুলে আম অ ম প্রাণ খুলে হাসতে পারছে না। তো আমার মনে হয় এটা খুব দরকার। এটা খুব দরকার। তো এ সময়ের কিছু আমি যদি বেঁচে থাকি, কিছু লেখা হচ্ছে, সেগুলো ও আমার হয়তো আগামী কাব্যগ্রন্থে আমি নিয়ে আসতে পারব। শুধু তাই না, এই যে মানে স্মরণকালের আ সবচেয়ে উল্লেখযোগ্য যে মহামারী আমরা অতিক্রম করছি, এখানে সেটা নিয়েও কিছু লেখা আমার আ আমি আশা করছি যে আমার যে আগামী কাব্যগ্রন্থ সেখানে হয়তো আমি দিতে পারব। তো আমি কাজ করছি না যে তা না। কাজ করছি। আমার এই বইটি প্রকাশ হওয়ার পরে এই বইটি প্রকাশ হওয়াটা আমার আমার একটা অনেক বড় প্রেরণা। এই প্রেরণা থেকেই আমি হয়তো লিখতে পারছি এখন। আচ্ছা, আমরা তো এই বইয়ের লেখায় শুনলাম, এখনকার কিছু দুটো কবিতা অন্তত শুনে আসি আপনার নতুন লেখা থেকে। একটু কঠিন হবে। এটা আরেকদিন হয়তো শোনাতে হবে। কারণ হলো সেই উম আমার মানে কাগজে লেখা নেই। এটি আমার এই যে ফোনে আমি কাজ মানে এখন কথা বলছি, এই ফোনের নোটের মধ্যে আছে। আচ্ছা, সে আমি সেখানেই রাখি এবং লিখি আম আ লিখি কাগজে লিখি না। আচ্ছা, তাহলে আমরা বইয়ের কবিতা ফোনে লিখি। আপনার মুখ থেকে আপনার স্বরচিত কবিতা, বইয়ের কবিতা আপনার পাঠে আচ্ছা, শুনি। আমার মনে হয় যে পছন্দ মতো হুম, হুম। আমার পছন্দ মতো যদি কবিতা ১ টা ২ টো অবশ্যই, শোনাতে অবশ্যই, অবশ্যই আমরা শুনছি। শেষ প্রার্থনা। আমি কবিতার জন্য কবিতা লিখি ঠিক আছে। কিন্তু সব কবিতার মধ্যেই একটি মেসেজ থাকে। কবিতার নাম 'শেষ প্রার্থনা'। রোপিত হয় না, বপনও করে না কেউ। পাখিরাই নাকি উদরে বহন করে বটবৃক্ষের বীজ। অন্তরিক্ষ থেকে দেখে অঙ্কুরোদ্গম। স্থাপিত হয়েছিলেন যিশু তাঁরই ইচ্ছায়, তাবৎ নারীকুলের মধ্যে শুধু মেরির জঠরে। মূসাকে প্রতিপালন করলেন ফেরাউন, সেও তো ঈশ্বরের অমোঘ নিয়ম। মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন ইউনুস নবী। হস্তি বাহিনীকে তৃণচূর্ণ করেছিল আবাবিল পাখি, সবই অন্তরিক্ষের অমোঘ বার্তায়। নবী আর আসবে না জানি, কিন্তু ঈশ্বর তো আছেন, তার সৃজন সেরানো প্রজাতি। ঈশ্বর, তুমি অন্তিম আকাশ থেকে কিছু কি করবে না? মানবজাতি চলো শেষ প্রার্থনা করি। আবাবিল না হোক বাবুই পাখির ঠোঁটে, হে ঈশ্বর প্রস্তর নিক্ষেপ করে নিষ্ক্রিয় করে দাও সব আণবিক বোমা। রক্ষা করো বিপন্ন মানবকুল, সকল জলাশয় করে দাও সুপেয়। নাগিনীর নিঃশ্বাস থেকে মুক্ত করো বায়ু। শালিকের ঠোঁটে বপন করে পৃথিবীকে দাও বিষমুক্ত নতুন ফসল। নাকি সভ্যতার শত্রুদের নিয়ে যাবে অন্য কোনো নক্ষত্র মণ্ডলে। এ বিশ্বকে যে আমি বড় ভালোবাসি প্রভু, ঠিক যেমন তোমাকে। এটি হলো মানে ঈশ্বরের কাছে শেষ প্রার্থনা। আর কোনো প্রার্থনা নেই। মনে হয় মানব জাতির এটাই প্রার্থনা। আমি তো আপনার কবিতা পড়েছি এবং আপনার মুখ থেকে শুনছি, সেই ক্ষেত্রে আমি বারবার বলবো যে আহ, আমাদের এই জায়গাগুলোতে আপনি আমাদের অনেকটাই বঞ্চিত করছেন। তো বঞ্চিত হওয়ার আগে আমি আরো দুটো কবিতা শুনে নিই, আরো দুটো কবিতা বই থেকে।
আচ্ছা, আমি একটু বলছি। একদিন আমি খুব বৃষ্টি হচ্ছে। তো আমার একটি জানালার পাশে একটি তাকিয়ে দেখি কি একটি সজনে গাছ। সজনে গাছে সজনে গাছের ফুল তো খুব সাদা হয়। সবুজ গাছের মধ্যে বৃষ্টি হচ্ছে আর সাদা ফুল এত অপূর্ব লাগছে যে আমি মানে অনেক তাকিয়ে থাকলাম। তাকিয়ে থেকে আমি তখন একটি কবিতা লিখি। কোনটা? ও আচ্ছা, না ওই তখন সেদিন বৃষ্টি হচ্ছিল আরকি। তো জানালা দিয়ে তাকিয়ে দেখি সজনে গাছটা অপূর্ব লাগছিল। বৃষ্টিতে একটু বাতাস, বৃষ্টি দুলছে। আ সবুজ গাছ, তার মধ্যে সাদা ফুলে ভরা। তো তখন একটা কবিতা লিখেছিলাম। ওই কবিতাটার নাম হলো 'প্রভাতে বৃষ্টি'। ও সমস্যা হচ্ছে? হ্যালো? আচ্ছা। ঠিক হয়েছে এখন? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আ হ্যাঁ, আমরা শুনছি তো, আচ্ছা। শুনছি। কবিতাটার নাম 'প্রভাতে বৃষ্টি'। জি, জি। ওটা যেটা বলছিলাম আমি যে একদিন সকালে খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার ঠিক ঘরের বাইরে একটি সজনে গাছ। হুম। সবুজ পাতা, তার মধ্যে সাদা ফুল, দুলছে বাতাসে আর বৃষ্টি হচ্ছে। মানে এত অপূর্ব লাগছিল যে সঙ্গে সঙ্গে এই কবিতাটি লিখে ফেললাম। কবিতাটার নাম হলো 'প্রভাতে বৃষ্টি'। বৃষ্টি ভিজিয়ে দিল সজনের ফুল। সবুজ পাড়ে সাদা শাড়ি, যেন বৃষ্টি ভেজা এক আকুল রমণী। ছুটে চলে, পুবে ধেয়ে চলে। সূর্যের সাথে দেখা হবে, সূর্যের মতো সখা। কে জানে কি হবে কিনা কখনো দৈবাত। বৃষ্টি ভিজিয়ে দিল জানালার মুখ। আকাশের কারুকাজ দেখে লুকায় লজ্জায়। বিদ্যুতে আড়াল হয় যামিনী নন্দিনী। এ জীবন অপেক্ষায় ছিল দেখা পাবো বলে, সুতপার সাথে দিনক্ষণ কখনো মেলেনি। কবিতার মতো আজ ভোরের বৃষ্টি, সুতপাকে বৃষ্টি ভেবে নিঃশ্বাসে পুরেছি বক্ষে। জলে ভেজা সুবাসিত ঘ্রাণের কবিতা, নিষ্পাপ মৃত্যুর মতো আরাধ্য বোধন। চমৎকার, চমৎকার, চমৎকার লেখা। অন্তর্মিল থেকে শুরু করে প্রতিটা মানে কবিতার গঠন কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে মানে চমৎকার। তো আবারও বলি যে আমাদের বঞ্চিত করা হচ্ছে, পাঠকদের বঞ্চিত করা হচ্ছে, ফারুক আহমেদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই ফারুক আহমেদের আরেকটা বই খুব দ্রুত আসুক। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা 45 মিনিটের অনুষ্ঠান করি মূলত। আমাদের 45 মিনিট যাচ্ছে। তো এই শেষ সময়ে আপনার কবিতা ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ বা বাংলাদেশের কবিতার অবস্থা সংক্ষেপে একটু জানতে চাচ্ছিলাম ফারুক আহমেদ। বাংলাদেশের মানুষের মধ্যে এ এ এ বাংলাদেশের মানুষ হলো স্বভাব কবি। আমি বললাম না প্রত্যেকটি মানুষই কবি। মানুষই কবি, ওই চিন্তায় কবি, চিন্তার মধ্যেই কবিতা থাকে তাদের। এটা প্রকাশিত আ যখন নান্দনিক প্রকাশ ঘটে, তিনি কবি বলে পরিচিত হন। আমি মনে করি যে প্রতিটি মানুষের মধ্যেই সেই কাব্যিক আ প্রতিভা, কাব্যিক চিন্তাভাবনা সেগুলো লুকিয়ে থাকে। তো বাংলাদেশের যে আমাদের আমাদের যে সাহিত্য অত্যন্ত এটা কি বলবো? পুঁথি সাহিত্য থেকে যদি আমরা শুরু করি, অনেকে ওই কিছুদিন আগে বলছিলেন আমি আ একটি ও শুনছিলাম। একজনের আ কথা শুনছিলাম। সেখানে উনি বলছিলেন যে আ এই আমরা আ বঙ্কিমচন্দ্র থেকে শুরু করি। আমাদের সাহিত্য বঙ্কিমচন্দ্র থেকে শুরু করি। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে সেখান থেকে শুরু করি। তার আগে আর যেতে চাই না। কিন্তু তারও আগে পুঁথি সাহিত্য থেকে শুরু করে, আমাদের আলাওল থেকে শুরু করে, এই যে মানুষের যে লেখা, মানুষের যে সাহিত্য, আমাদের যে সাহিত্য এটা অত্যন্ত সমৃদ্ধ। এই সাহিত্যকে এবং আমাদের কবিতাকে সামনের দিকে এগিয়ে এটা যাবেই। এটা যাবেই এবং আমি বলছিলাম যে একটি বন্ধ্যা সময় আমরা অতিক্রম করছি। কিন্তু আমার ধারণা খুব তাড়াতাড়ি এই সময়টি এটি একটি
মানে বিস্ফোরণের আগের মুহূর্তের একটি নীরবতা আমি মনে করি। সামনে আমাদের এক বিশাল সাহিত্যকর্মের একটি জাগরণ, একটি রেনেসাঁ যেটা বলে সেটা আমাদের সামনে আছে। এটি একটি নতুন ফর্মে আসবে। একটি নতুন ফর্মে আসবে, যে ফর্ম আমাদের আছে সেটা একটু পরিবর্তিত হবে। ইতিমধ্যে আমাদের আম বইও অনেক বেরুচ্ছে। কিন্তু বইয়ের মধ্যে সমৃদ্ধ বই কম। আমার মনে হয় এগুলো আমরা সব কাটিয়ে উঠবো। শুধু কবিতা না, সব ক্ষেত্রেই। কবিতা পৃথিবীর সংস্কৃতি নতুনভাবে আবার প্রকাশিত হতে একটু সময় নেবে। এটাই আমার ধারণা। ধন্যবাদ ফারুক আহমেদ। আমাদের সময় ইতিমধ্যে শেষ করে ফেলেছি। দর্শক, আপনারা শুনলেন ফারুক আহমেদের কথা। আমি নিজেও বললাম যে আমরা পাঠকরা বঞ্চিত হচ্ছি তার লেখা থেকে। এই যে যারা নিভৃতচারী তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত আমার এই আড্ডাটার শুরু। আমরা আশা করব যে আগামীতে সেই রণাঙ্গনের যে বই আমরা পেয়েছি, রণাঙ্গন এবং সেই বাংকার থেকে লেখা সেই অনুভূতি, ওনার কথাতেই আমরা জানতে পারছি যে আমাদের যুদ্ধ চলছে প্রতিনিয়ত। আমরা আসলে যুদ্ধ করে, যুদ্ধের পরে আমরা যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারি না, নানা কিছুর সাথে আমরা যুদ্ধ করে চলেছি। হ্যাঁ, আমার এক এই 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 বিষয়গুলো আগামীর বইতে যেন আমরা পাই, এটা ফারুক আহমেদের কাছে অনুরোধ থাকবে। আমরা পাঠক হিসেবে যেন তার বইটা পড়তে পারি, জানতে পারি। ধন্যবাদ কাকুন রেজা, ধন্যবাদ আমাকে উপস্থাপিত করার জন্যে। আম অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আবার ভালো লাগছে, সুন্দর সময় কাটালাম। ধন্যবাদ, ধন্যবাদ ফারুক আহমেদ। আবার দেখা হবে দর্শক। আবারও হয়তো ফারুক আহমেদের সাথে আমাদের কথা হবে অন্যদের সাথেও। একজন কবি কিন্তু একজন সার্থক কবি আরেকজন কবিকে উপস্থাপন করার ক্ষমতা রাখেন। হয়তো। ধন্যবাদ কাকুন রেজা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফারুক আহমেদ। ভালো থাকবেন আপনি। আমরা অপেক্ষায় রইলাম আপনার বইও, দর্শকরা অপেক্ষায় রইল। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ আবারও।